আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। প্রত্যাশার মতো রাষ্ট্র গঠনের দেশবাসীকে গণভোটে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য ও শোষণ আর নিপীড়ন থেকে দেশকে মুক্ত করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হ্যাঁতে ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। সম্মতি প্রয়োজন, এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন, রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। দেশের গুম, খুন ও হত্যার রাজনীতি বন্ধ করতে এবং রাষ্ট্রকে নতুনভাবে সংস্কারের লক্ষ্যে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। দেশের বেশ কটি অঞ্চলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নিয়ে এই আহ্বান জানান তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। গণভোট কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, এটা নতুন বাংলাদেশের পক্ষে বিপক্ষে, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গাইবান্ধায় ভোটারদের সচেতনতা বাড়াতে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। গণভোটের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন, এটা কোনো দলের পক্ষে বিপক্ষে না, এটা হচ্ছে নতুন বাংলাদেশের পক্ষে বিপক্ষে। আমরা এমন একটা নতুন বাংলাদেশ চাই যেখানে অনিয়ম থাকবে না, অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না। ফেনীতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, মানিকগঞ্জ ও টাঙ্গাইলে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান এবং রংপুরে গণভোটের পক্ষে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা একটা সাম্যভিত্তিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। এই সুযোগ বারবার আমাদের আসবে না। দলীয় প্রার্থীর জন্য যে করবেন, প্রচারণা করবেন, সেটার সঙ্গে তারা ওই যে গণভোটের প্রচারণাকেও তাদের অন্তর্ভুক্ত। একই কর্মসূচিতে সিরাজগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং ময়মনসিংহে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ, হবিগঞ্জে অংশ নেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। অনেকে বলেন 30টা রাজনৈতিক দলের সাথে এতদিন আলোচনা করলেন, তারপরে আবার গণভোট কেন? গণভোট কারণ হচ্ছে 30টা রাজনৈতিক দল অনেকের প্রতিনিধিত্ব করেন, কিন্তু এমন লোক তো আছে বাংলাদেশে যারা রাজনৈতিক দল করেন না, তাদের বক্তব্য শুনতে হবে না, তাদের সম্মতি প্রয়োজন হবে না? অবশ্যই হবে। সেই কারণেই এই গণভোট। আমরা আশা করি 12ই ফেব্রুয়ারি অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সত্তার সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে, একসাথে ভোট এবং গণভোট। গণভোটে উদ্বুদ্ধ করতে কিশোরগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পিরোজপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, জয়পুরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক, সাতক্ষীরায় প্রচারণায় অংশ নেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এই সরকার সংস্কারের জন্য আসছে, সংস্কার একটা এই সরকারের ম্যান্ডেট, সংস্কারের অংশ হিসাবে এই হানা ভোটটা অনিবার্য হয়েছে। লিওন আজাদ, আরটিভি। নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিএনপিতে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ইসির সক্ষমতা আছে, তাই তাদের উপর আস্থা রাখতে চায় বিএনপি। অন্যদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তারেক রহমানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রুদ্র রফিকের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে সকাল থেকেই তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। বেলা 11টার দিকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অংশ নেন দোয়া ও মোনাজাতে। বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম নির্বাচন কমিশন। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
এদিকে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনের শহীদ ফিরোজের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা তুলে দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। নির্বাচন কমিশনের আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং, সেই রংটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে। কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা, রাষ্ট্রে, সরকারে, নির্বাচন কমিশনে কোথাও কিছু পচছে কিনা, সে ধরনের পচনের কিছু গন্ধ কিন্তু নাকে আসছে। তারেক রহমানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান রিজভী। নিশ্ছিদ্র করতে হবে তার নিরাপত্তা। অন্যদিকে পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ 3 দাবিতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্রদল। আমাদের দাবি আদায়ের জন্য এই মূল গেট অবরোধ করতে হয় কিনা আমাদের বিবেচনা সেই বিষয়টিও রয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 11 দেশের রাষ্ট্রদূত। সোমবার দিনভর রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে কূটনীতিকরা উৎসাহী। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কূটনীতিকদের তৎপরতায় মুখর বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়। সোমবার বেলা 11টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরপর ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মান, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান। কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, আগামীতে বিএনপি সরকার গঠন করলে কিভাবে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে রাষ্ট্রদূতদের সঙ্গে। চেয়ারম্যান তারেক রহমান সাহেব আলোচনা করছেন কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায়। এখানে ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন কোঅপারেশন, ইন্টারন্যাশনাল কোঅপারেশনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র উইল বি অ্যান ইম্পর্টেন্ট পার্টনার, ইউএস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। এ সময় নির্বাচনকে সামনে রেখে পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন কূটনীতিকরা। নির্বাচনে তো তাদের যেভাবে বাংলাদেশের মানুষ এক্সাইটেড হয়ে আছে, তাদের আগামী নির্বাচনে 70 বছর পরে মানুষ অপরচুনিটি পাবে ভোট দেওয়ার। তো দিস ইজ দে লুকিং উইথ এক্সাইটমেন্ট যে একটা ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ইলেকশন ওয়ার বাংলাদেশ উইল কাম আউট of its dark past of the last 15 years এবং একটা নতুন দিগন্তের দিকে যাবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হয়েছে বলেও জানান হুমায়ুন কবির। তো রোহিঙ্গা ইস্যু ওয়াজ ওয়ান অফ দিস ইস্যুস। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দলের চেয়ারম্যান তারেক রহমানের 22 জানুয়ারি সিলেটের সফর উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ওই দিন দলের প্রথম নির্বাচনী সভায় লাখো মানুষের সমাগম ঘটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। প্রিয় নেতার সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রস্তুতি বৈঠক সহ নানা তৎপরতা শুরু করেছেন। নেওয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সিলেট থেকে রাজ্জাক রুনুর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা তিনবারের আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করেই ঐতিহাসিক তীর্থস্থান হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামছেন তারেক রহমান। 22 জানুয়ারি বৃহস্পতিবার ঐতিহাসিক এই মাজারের ধুলি হাতে নেবেন দলের এই শীর্ষ নেতা। এরপরে নির্বাচনী প্রচারের বহর নিয়ে পৌঁছাবেন সিলেটের আলিয়া মাদ্রাসার এই ঐতিহাসিক মাঠে। প্রিয় নেতাকে নিজ মাটিতে দেখার অপেক্ষায় সিলেটের লাখো মানুষ। সিলেটের মানুষকে কোথাও আটকে রাখা যাবে না, সবাই এসে উপস্থিত হবে। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 3 লক্ষ লোক এই সমাবেশে যোগদান করার
প্রয়োজনীয় প্রস্তুতি আমরা নিয়েছি। হয়তো লোক সমাগম আরও বেশি হতে পারে। নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেয়ার প্রত্যয় নেতাদের। শুধু জনসমুদ্রেই পরিণত হবে না, সেই জনস্রোত এবং জনাব তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা শোনার আগ্রহ থেকেই সেই সমাবেশে আমাদের মানুষের উপস্থিতি আমরা প্রত্যাশা করছি। জনাব তারেক রহমান আগামী 22 তারিখে এই আলিয়া মাদ্রাসা মাঠে চমক বক্তব্য দিবেন এবং সেই চমকে সিলেটবাসী ইনশাআল্লাহ আনন্দিত হবে, উচ্ছ্বাসিত হবে। আগমনকে ঘিরে নেওয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, মাঠে আমাদের লোকজন সাদা পোশাকে কাজ করছে। নতুন রাজনৈতিক যাত্রার বার্তা যাবে এখান থেকে আসা দলীয় নেতৃবৃন্দের। লোকজন হবে ইনশাআল্লাহ এবং ওনার এই বক্তব্য থেকে নিশ্চয় রাজনৈতিক আগামী দিনের কোনো বার্তা আসবে। এই উপস্থিতিতেই বুঝতে পারবেন সিলেটের মানুষ তার প্রতি কতটা আবেগ। আমার তো মনে হয় দুদিন আগ থেকেই মাঠ ভরে। সাকিব আল হাসান, RTV। নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ করছে। বিএনপির চাপে পড়ে আইনি অবস্থান থেকে সরে আসছে এবং সংস্কারের বিরুদ্ধে কাজ করছে। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ দলটির আরও 2 সদস্য। এর আগে সোমবার বিকেল 5টার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। আমরা আদালতে যাব, ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাব। একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে, আইনের অবস্থান থেকে, নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে। আমরা আদালতে যাব, ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাব। যারা দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, অনেকে তথ্য গোপন করেছে, ফলে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে, আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। আমরা চাই যে যারা আইনের নির্বাচনে যে আইন, বাংলাদেশের আইন অনুযায়ী যারা বৈধ হবে তারাই কেবল নির্বাচনে অংশগ্রহণ করুন। আগামীর বাংলাদেশ, আগামীর সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তার দিক থেকে মোট ভোট কেন্দ্রের 59% ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 16,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এজন্য সারা দেশে 1 লাখ সেনাবাহিনী সহ 8,97,000 সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ 25,000 ভোট কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। এবারে নির্বাচনের নিরাপত্তায় সর্বপ্রথম আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ কেন্দ্রে 428টি ড্রোন এবং ডগ স্কোয়াডের পাশাপাশি দুর্গম কেন্দ্রগুলোতে ব্যালট সহ নির্বাচনী সামগ্রী পরিবহনে থাকবে বিমান বাহিনীর হেলিকপ্টার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে ঝুঁকিপূর্ণ 16,000 সহ 25,000 কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে, সে লক্ষ্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। প্রায় 9 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য 2 পর্বে মোতায়েন থাকবে বলে জানান তিনি। ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সবকিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন
সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ সেনাবাহিনী 1 লক্ষ, বাংলাদেশ নৌবাহিনী 5,000, বাংলাদেশ বিমান বাহিনী 3,730, বাংলাদেশ পুলিশ 1,49,443, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 5,76,314, বর্ডার গার্ড বাংলাদেশ 37,453, বাংলাদেশ কোস্টগার্ড 3,585, র্যাব 7,700। জুলাই গণ অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া এবং অবৈধ কতগুলো অস্ত্র উদ্ধার হয়নি তার সঠিক তথ্য দিতে পারেননি জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্ধার হয়েছে, আমি ডেভিল হান্টেডটা তো বললাম, কিন্তু এরপরে আপনার এই প্রশ্নটা আমি রেখে দিলাম। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আব্দুল মোতালেব নামে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি র্যাব 7-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সন্ধ্যা 6টার দিকে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক হাসান হাবিব পলাশ জানান, বিকেলে র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের থেকে একটি টিম জঙ্গল সলিমপুরে অভিযানে নামলে তাদের উপর চড়াও হয় দুর্বৃত্তরা। এ সময় কয়েকজন হতাহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। চুয়াডাঙ্গার জীবননগরে দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেবামূলক সংগঠন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার উপজেলার প্রায় 3 শতাধিক অসহায় মানুষের কম্বল তুলে দেন সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মনিরা ইসলাম। সহায়তা পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্ররা। জীবননগর প্রতিনিধি ওমর ফারুকের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। কনকনে ঠান্ডা উপেক্ষা করে চুয়াডাঙ্গার জীবননগর মিনি স্টেডিয়ামে অসহায় এসব মানুষের ভিড় একটি কম্বলের আশায়। হতদরিদ্র এসব মানুষের হাতে মমতার উষ্ণতা তুলে দেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও RTVর বিশেষ প্রতিবেদক সৈয়দা মনিরা ইসলাম। শীত নিবারণের অমূল্য এই সম্বল পেয়ে হাসি ফোটে দরিদ্র এইসব মানুষের ঠোঁটে, প্রকাশ করেন উচ্ছ্বাস। ভাইরা এসে কম্বল বিতরণ করেছে, ভালোই দিয়েছে, মানুষের ভালো দিয়েছে, ভাইরা ভালো আমাদের কম্বল দিয়েছে, যার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে দুস্থ ও প্রতিবন্ধীদের জন্য কাজ করছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। তাদের জীবনমান উন্নয়নে সমাজে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক। কোনো কাজ আসলে এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি, যাতে তাদের ভবিষ্যৎ জীবনটা নিশ্চিত হয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। প্রান্তিক যে পর্যায়ের মানুষ, অনেক অসহায় প্রতিবন্ধী লোকের বসবাস এখানে। সরকারের পাশাপাশি এরকম উদ্যোগ বেসরকারি পর্যায়ে যদি বেশি পরিমাণে নেওয়া যায়, তাহলে আমি মনে করি এখানকার মানুষ উপকৃত হবে। শীতার্ততার মাঝে যে কম্বল বিতরণ হলো, এটা একটা মহৎ উদ্যোগ। বিশেষ করে যারা এই কম্বল বিতরণের সাথে আছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির। সুলাইমান কবির, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।